এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। একটা জাতির, একটা দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষকদের হাত ধরে। তাঁরা কেবল পড়ান না, তাঁরা ভাবতে শেখান, প্রশ্ন করতে শেখান। তাঁরাই আদতে আমাদের চক্ষু দান করেন এই পৃথিবীটাকে ভালো করে দেখার জন্য। কিন্তু আমাদের এই হতভাগ্য দেশে তাদেরই জীবন ধারণের মাধ্যম, তাদেরই সম্মান, তাদের নিজেদের একটা ছোট্ট ভবিষ্যৎ গড়ার স্বপ্নটাকে কেড়ে নেওয়া হয়। একজনের থেকে নয়, দুজনের থেকে নয়, প্রায় 24,000 জনের থেকে। এইসব ঘটনা যখন চোখের সামনে দেখি, যখন শুনি, তখন ইচ্ছে করে সরকারটাকে বদলে দিই। ইচ্ছা করে নেতামন্ত্রীগুলোকে টপাটপ জেলে ঢুকিয়ে দিই। ইচ্ছা করে এত শিক্ষিত আমলাগুলোকে একবার বলি যে এদের সামনে এরকম মাথাটা ঝোঁকাবেন না। আসলে দোষটা কিন্তু এদের কারুরই নয়, দোষটা আমাদেরই। ভোটটা কি আমরাই দিই না? দশকের পর দশক ধরে একই পার্টিকে পুষে রাখি না? এর আগেও রেখেছিলাম, এখনও রাখছি। কিছুই কিন্তু বদলাইনি আমরা। পার্টিগুলো যেন ফুটবল ক্লাব আর ক্রিকেটের টিমের মতো হয়ে গেছে আমাদের কাছে। আর শুনতে খারাপ লাগলেও আমাদের বাবা জ্যাঠারা তাদের চিয়ার লিডার হয়ে গেছেন এবং তাদের অনুসরণ করে যথারীতি আমরা প্রশ্ন করি না, বিচার করি না, ভাবি না যে আমাদের ওপরেই সবটা নির্ভর করছে। আসলে আমাদের শিক্ষকরা আমাদের যেভাবে ভাবতে শিখিয়েছেন, যেভাবে প্রশ্ন করতে শিখিয়েছেন, যে জ্ঞান চক্ষু আমাদের দান করে গিয়েছেন, সেটা আমরা আজ কোথাও না কোথাও গিয়ে হারিয়ে ফেলেছি। যাই হোক, ভবিষ্যতই বলবে আমরা এই ভুল শুধরাতে পারবো কিনা, এই সমাজের অবক্ষয় থামাতে পারবো কিনা। ততদিন না হয় আজকের এই গল্পটার মাধ্যমেই একটা প্রতিকার খুঁজে নিই। আজ আমরা শুনব লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে পুরুলিয়ার স্কুল মাস্টার ভবেশ মাস্টার ও কনস্টেবল রঘু মাহাতোর ভূমিকায় সৌরভ ধনী সাহা, গগন হালদারের ভূমিকায় আমি সুমিতেন্দ্র, বড়বাবুর ভূমিকায় প্রত্যয় এবং গ্রামের মহিলা আর ছোট্ট মেয়ের ভূমিকায় বর্ণালী। এই যে সুজনের বাপ, আমি গেলুম ড্যামের ধারে কাপড় কাচতি। পেন্নাম হই স্যার, ভালো আছেন তো? হ্যাঁ দিদি, বাড়িতে সব ভালো তো? হ্যাঁ, এই আপনার দয়ায় তো ছেলেটা দিনরাত বইয়ে মুখ গুজেই বসে থাকছি দেখছি। অতই ওর মঙ্গল। সবই আপনার দয়া স্যার, সবই আপনার দয়া। না না, আচ্ছা যাই, স্কুল খুলতে হবে কিনা? পাহাড়ে ঘেরা মুরগুমা হ্রদ, সেই হ্রদের নামই জায়গাটার নাম। বসন্তকালে পলাশে ঘেরা হ্রদ দেখতে লোকের ভিড় জমে। আশেপাশে বাঁশের খুঁটি পুঁতে খড়ের ছাউনি মাথায় দিয়ে গজে ওঠা চায়ের দোকানগুলো 1-2 মাসের জন্য একেবারে রাজা হয়ে যায়। লেবু চায়ে লেবুর গন্ধ থাকে না,
তাই পলাশের গুণে 30 টাকা হয়ে যায়। কিন্তু ওই মাস দুয়েক, তারপর পলাশ ঝরে গিয়ে যখন কাঠ ফাটা রোদ মাথার তালু গরম করতে শুরু করে, তখন এখানে 1-2 টাকা দিয়েও কেউ চা খেতে আসে না। তার সেই মুরগুমার একখানা স্কুল আছে, একটা জায়গা যখন আছে তখন সেখানে স্কুল তো একটা বানাতেই হবে। আর স্কুল যখন আছে তখন মাস্টারকে তো একজন রাখতেই হবে। কিন্তু ওই একজন মাস্টারই আছে সে স্কুলে। ছাত্রছাত্রী মিলিয়ে 7 জন, 2 জন পরে ক্লাস 2, 3 জন 7 আর 2 জন এবার মাধ্যমিক দেবে। এই 7 জনের জন্য বিদ্যালয়ে একটাই ঘর, একজনই মাস্টার, ভবেশ মাস্টার। অবশ্য পড়ানো ছাড়াও ভবেশ মাস্টারের আরও কাজ আছে, যেমন মিড ডে মিলের রান্না করা। এখানকার বাচ্চারা মোটামুটি এই শর্তে স্কুলে আসে যে এখানে এলে তাদের একবেলার খাবার জুটবে। তাই যেন তেন প্রকারেণ ভবেশ মাস্টার খাবারের ব্যবস্থা রোজ করে রাখতেন। আর তো লোক নেই স্কুলে। তিনি সকালবেলা দরজায় তালা খুলে ঝাড় দিয়ে পরিষ্কার করে চাটাই বিছিয়ে দেন, তারপর উনুন ধরিয়ে রান্না বসিয়ে দেন। তারপর পড়াতে পড়াতেই ছুটে যান নাকে পোড়া গন্ধ এলে। দুপুর হলে বাচ্চাদের আসন পেতে বসিয়ে নিজেই পরিবেশন করেন। তারপর ইঁটো থালা মেঝে আবার স্কুলের দরজায় তালা লাগিয়ে সাইকেলের ঘন্টি বাজাতে বাজাতে বাড়ি চলে যান। বাড়ি হলো সেই পুরুলিয়ায়, অবশ্য পুরোটাই পুরুলিয়া। তবে এখানকার লোকেরা তো এমনটাই বলে। পাহাড়, জঙ্গল, হ্রদ এসবের আলাদা আলাদা নাম আছে। আর একটু জনবসতি এলাকা, যেখানে হাট বসে, বাজার বসে, রাস্তায় বাস চলে, পাকা বাড়ি, বাড়িতে পাম্প চলে, পাখা চলে, টিভি চলে, সেটা হলো পুরুলিয়া। পুরুলিয়ার মানুষ নিজেরাই নিজেদের 2 ভাগে ভাগ করে নিয়েছে। তা সে যাই হোক, এভাবেই বেশ চলছিল। কিন্তু হঠাৎই একটা খবরে জীবনটা কেমন যেন ওলট পালট হয়ে গেল ভবেশ মাস্টারের। এই মাত্র সব থেকে বড় খবর, রাজ্য জুড়ে 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল হয়ে গেল। কলকাতা হাইকোর্টের রায়ে জানানো হয়েছে, এই শিক্ষা দুর্নীতির অভিযোগে এই নিয়োগগুলি অবৈধ। চাকরি হারাচ্ছেন হাজার হাজার প্রাক্তন শিক্ষক। অনিশ্চয়তার মুখে গোটা শিক্ষা ব্যবস্থা। আমরা সোজাসুজি চলে অবশ্য প্রথমে তিনি খবরটা পাননি, পাবেনি বা কি করে? মুরগুমাতে ইন্টারনেট নেই। নেট থাকলেও স্কুলে থাকলে ভবেশ মাস্টারের ফোন দেখার সময় হয় না। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে প্রথম টিভিতে, তারপর মোবাইলে এলো বন্ধুর মেসেজ। তিনি খবরটা পেলেন, তার স্কুলের চাকরিটা গেছে। তার একার নয়, প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। ভবেশ মাস্টার টিভি বন্ধ করে মোবাইল হাতে নিয়ে থম মেরে বসে রইলেন। লিস্টে তার একেবারে প্রথম দিকে নাম থাকলেও কে জানে কেন তার জায়গা হলো এই পাণ্ডব বর্জিত দেশে। তাই বলে তিনি কোনো দিন অনুযোগ করেনি। প্রায় 8-9 বছর ধরে তিনি একইভাবে চালিয়ে যাচ্ছেন। আর আজ হঠাৎ তার চাকরিটা নেই হয়ে গেল। ভবেশ মাস্টার ভেবে দেখলেন, মাস্টারি ছাড়া তিনি আর কোনো কাজটাই ঠিক ভালো মতো পারেন না। অবস্থার কবলে পড়ে রোজ 7 জনের জন্য রান্না করতে হয় বটে, তবে সে রান্না যে ছেলেমেয়েগুলো কি করে মুখে দেয় ভগবানই জানেন। বিয়ে শাদী তিনি করেননি,
তাই সংসারে টাকা দেওয়ার দায়িত্ব তার নেই। তবে এক্ষুনি দুবেলা দুমুঠো খাবারের অভাব হবে বলে মনে হয় না। তাহলে মাস্টারি করতে আপত্তি কোথায়? তার স্কুলে তিনিই দারোয়ান, তিনিই হেডমাস্টার, তাই তাকে আদালতের নোটিশ দেখিয়ে আটকাবেটাকে। এইসব ভেবে ভবেশ মাস্টার আবার যথারীতি পরের দিন সাইকেলের ঘন্টি বাজাতে বাজাতে স্কুলে গেলেন। দরজা খুলে ঝাড় দিয়ে চাটাই বেছালেন। কিন্তু এভাবে তো আর দিন কাটে না। পুলিশ প্রশাসন বলে তো একটা জিনিস আছে, থানা আছে, থানার বড়বাবু আছে। মুরগুমাতে এমনিতে চুরি ডাকাতি তেমন কিছু হয় না, ওই জঙ্গলের কাঠ চোর চালান, বন্য পশু শিকার এসব হয়। এগুলো আটকাবার সাধ্য তো আর থানার বড়বাবুর নেই। তাই যেটা হাতে আছে সেটাই করতে তিনি চলে এলেন। ভবেশ মাস্টার, আপনার তো চাকরি গেছে। আদালত যে লিস্টটি পাঠিয়েছে তাতে তো নাম আছে আপনার। তবে আর কেন শুধু শুধু কষ্ট করে স্কুল স্কুল খেলা করা? যান বাড়ি যান। না, ভবেশ মাস্টারের ওপর ভরসা নেই। তাই এবার ক্লাসরুমের দরজায় তালাটা বড়বাবু নিজেই দরজায় ঝুলিয়ে চলে গেলেন। তাতে কি, চাটাইখানা তো আছে। ভবেশ মাস্টার চাটাইখানা নিজের বাড়ি থেকেই এনেছিলেন। স্কুলের চেয়ার টেবিলের যা দশা, ওতে ছাত্রছাত্রীদের বসতে দিতে মন চায় না। তা সে যাই হোক, ভবেশ মাস্টার পরদিন থেকে স্কুলের বারান্দায় চাটাই বিছিয়ে পড়ানো শুরু করলেন। দিন 10-12 এমন করেই চলতে লাগলো। কিন্তু এই ব্যাপারটাও বেশ ভালো চোখে দেখলেন না স্থানীয় গুন্ডা এমএলএ গগন হালদার। তিনি এবার থানার বড়বাবুকে নিয়ে একদিন হাজির হলেন। এই যে ভবেশ মাস্টার। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তোমরা পড়ো, হ্যাঁ, কেউ উঠবে না। কি ব্যাপার বলো তো বাবু? আন্দোলন করছো নাকি সরকারের বিরুদ্ধে ঘোট পাকাচ্ছ? হ্যাঁ, ভবেশ মাস্টার ফ্যাল ফ্যাল করে গগন বাবুর দিকে তাকিয়ে বললে, না, আমি তো শুধু পড়াচ্ছি। হ্যাঁ, গগনবাবু খ্যাক খ্যাক করে হেসে উঠলেন। তাই নাকি? পড়াচ্ছ? তা কাদের পড়াচ্ছ? ওই হাগরের ছেলেপেলেগুলোকে? নুন আনতে যাদের পান্তা ফুরোয়, পেটে ভাতের ঠিক নেই, আবার পড়াশুনো করবে? হ্যাঁ, মানে সেজন্যই তো, যাতে একটু ছেলে পিলেগুলো পড়াশোনা শিখে জীবনে কিছু করতে পারে, একটু মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে। এইটুকুই স্যার, এর বেশি কিছু না। গগন হালদার তার বিশাল বপু নিয়ে প্রায় ভবেশ মাস্টারের ঘাড়ের উপর উঠে তাকে স্কুলের দেওয়ালের সাথে সেটে দাঁড় করিয়ে বললে, তাই নাকি? হ্যাঁ, মানুষের মতো মানুষ হবে, জীবনে কিছু করবে? তা বাবা, তুমি তো শুনেছি অনেক পড়াশুনো করেছ, তা জীবনে করলেটা কি? হ্যাঁ, সেই তো একদিনের মধ্যে নিজের চাকরিটা খুইয়ে হাতে চাটাই নিয়ে এসে রাস্তায় বসেছ। সে তো আমাদের দুর্ভাগ্য। কিছু অসৎ মানুষের জন্য আমরা সবাই শাস্তি পেলাম। আদালত সৎ আর অসতের পার্থক্য করতে পারল না। তার চিরকাল তো আর এমনটা থাকবে না। সময় বদলাবে, দেশ বদলাবে, ওদের জীবনটা নিশ্চয়ই সুন্দর হবে। দুঃখ তো একটাই, যেসব নেতা মন্ত্রীরা ঘুষ নিল
তাদের কোনো শাস্তি হলো না। ব্যাস, আর যায় কোথায়? গগনবাবুর কানে আর কোনো কথা নয়, ভবেশ মাস্টারের ওই শেষ কথাটাই বারবার করে বাজতে শুরু করলো। এই তো আসল কথাটা মুখ থেকে বেরিয়ে গেল। তো নেতারা ঘুষ নেয়, নেতাদের বদলাতে হবে, সরকার বদলাতে হবে, দেশ বদলাতে হবে। বড়বাবু শুনছেন কি বলছে? তাই তো শুনছি। রাষ্ট্রদ্রোহ হচ্ছে, দেশদ্রোহ হচ্ছে। আমি বলে দিলাম, ছাত্রদের ওইসব শেখাচ্ছ নাকি মাস্টার? হ্যাঁ স্যার, এটাকে জেলে পুরি, আদালতের অবমাননা, নেতাদের অবমাননা, দেশের অবমাননা। বেশ কয়েকটা ধারা লাগানো যাবে কিন্তু, কি বলেন? নেতামশাই গোল গোল চোখ করে বললেন, ওসব ধারা টারা বুঝি না, বেদানি বুঝি। নিয়ে গিয়ে এমন 3rd ডিগ্রি দাও যেন আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে না পারে। বড়বাবু খুব চিন্তায় ছিলেন। এই মুড়ঘুমায় কটা লোক, এখানে আর ক্রাইম কিসের? আর ক্রাইম হলেও সেটা ধরার ক্ষমতা তো তার নেই। তার চেয়ে এটা একটা ভালো কাজ পাওয়া গেছে। টিভিতে দেখাচ্ছে পুলিশ নাকি শিক্ষকদের পেটাচ্ছে। তা তিনি কি পুলিশ নন, নাকি ভবেশ মাস্টার শিক্ষক নয়? মনের সুখে সেদিন তিনি ভবেশ মাস্টারকে এমন মার মারলেন যে ভবেশ মাস্টার সত্যি আর নিজের পায়ে দাঁড়াতে পারলে না। রাতের বেলায় ভবেশ মাস্টারের নিথর দেহটা নিয়ে এসে কনস্টেবল রঘু মাহাতো ফেলে গেল গগন হালদারের সামনে। মহুয়ার রস থেকে বানানো তারই খেতে খেতে গগন হালদার বলল, মাছটা একটু বেশি হয়ে গেল না? বড়বাবু বললেন, আরে লাঠিটা যে এতটা মজবুত বুঝতে পারিনি। জানেন তো আমার হাত কত নরম, সব হচ্ছে ওই লাঠির দোষ। এই কে আছিস? যাই বডিটাকে কনস্টেবলের সাথে নিয়ে গিয়ে একটু স্কুলের সামনে ফেলে দিয়ে আয় গে, যা। দিন কয়েক পরের ঘটনা। গ্রামের আর কয়েকজন ছেলেপিলের চেয়ে ভবেশ মাস্টারের এই 7 জন ছাত্রছাত্রী একটু অন্য রকমের। মাস্টার নেই, স্কুল নেই, পড়াশোনা নেই, কিন্তু কি যে এক বাজে অভ্যাস বানিয়ে দিয়ে গেছে ওই ভবেশ মাস্টার। দিনের একটু সময় বই খাতা খুলে না বসলে আর তাদের চলে না। সুজন আর কমলের এবার মাধ্যমিক দেওয়ার কথা ছিল। জানা নেই সেটা দেওয়ার সৌভাগ্য হবে কিনা, কিন্তু তাতে কি, ভবেশ মাস্টার নেই, তার চাটাইটা তো আছে। কমলদের বাড়ির পেছনের একটা শাল সেগুনের জঙ্গলের ধারে সুজন আর কমল চাটাই পেতে বাকিদের পড়াতে লাগলো। কিন্তু দিন কয়েকের মধ্যেই ব্যাপারটা চোখে পড়ল রঘু মাহাতোর। এই তো কিছুদিন আগে মাস্টারকে খুন করা হলো, এখন আবার তার ছানাপোনাগুলো পড়াতে বসেছে। এটাও তো আদালতের অবমাননা, দেশদ্রোহ। সুতরাং
সেদিন কয়েকটা পার্টির ছেলে থুরি মানে সিভিক ভলেন্টিয়ার নিয়ে ওই বনের ধারেই শাল গাছে বেঁধে ছেলে দুটোকে প্রচণ্ড মারল কনস্টেবল রঘু মাহাতো। সুজনটার গায়ে তবু হাড় মাংস আছে, মাঠটা হজম করে নিতে পেরেছে, কিন্তু কমল বোধহয় আর বাঁচবে না। বেশ রাত হয়েছে। আজ থানায় ফিস্টের আয়োজন হয়েছিল। বড়বাবু খুশি হয়ে 4টে বন মুরগি কেটে খাইয়েছে সকলকে, সঙ্গে মহু আর তারি। এমনিতে হয়তো তিনি খাওয়াতেন না, কিন্তু ওই এমএলএ বেহায়া মাস্টারকে টাইট দেওয়ার পর এমএলএ সাহেব কিঞ্চিত কৃপা দৃষ্টি বর্ষণ করেছিলেন ওনার পকেটের উদ্দেশ্যে। তা যাই হোক, সে রাতে প্রায় কলা অবধি খেয়ে হাতের লাঠিটা নাচাতে নাচাতে বাড়ি ফিরছিল রঘু মাহাতো। রঘু হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। ধড়মড় করে সে উঠে দাঁড়ালো। কোন সালার এত সাহস হয়েছে রে রঘু মাহাতোর গায়ে হাত তুলিস? জানিস তো একটা হাত ভেঙে আরেকটা হাতে দিয়ে দেবো সালা। কিন্তু কার উদ্দেশ্যে এত কথা বলে গেল রঘু? কেউ তো সামনে নেই। খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে অন্ধকারের দিকে চেয়ে থেকে নিজেই খ্যাক খ্যাক করে হেসে ফেলল। হে মা, কেউ তো নেই সামনে। বাল নিজেই হোঁচট খেয়েছে, সালা নিজেই বুকে চলেছে। বড়বাবু কি যে করেন না সালা। এত মাল খেয়ে গিয়ে আর সালা ডান পাটা কোন দিকে গেল বল? এই ডান দিকে, ডান বাদি। এত মাল খেয়ে গিয়ে ঠিক মতো চলা যায়, নিজের পা চেনা যায়। রাস্তাটা কোন দিকে? নিজেকে সামলে নিয়ে আবার এলোমেলো পায়ে চলতে লাগলো রঘু, হাতের লাঠিটা নাচিয়ে নাচিয়ে শীষ দিতে দিতে। আবার প্রায় সঙ্গে সঙ্গেই রঘু ধাক্কা খেল, এবার আগের বারের থেকেও জোরে। রঘু মাহাতো ধড়মড় করে উঠে নিজের লাঠিটা খুঁজতে গিয়ে দেখল সেটা তার চোখের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। একটু একটু করে আপনা থেকেই সেটা দুলছে। রঘু ভাবল নির্ঘাত তার তাড়ির মাত্রাটা আজ একটু বেশি হয়ে গেছে। সে চোখে ভুলভাল দেখছে। বেচারা, অবশ্য বেচারা বলছি কাকে? যাই হোক, হাত বাড়িয়ে লাঠিটা ধরতে গেল, কিন্তু কিছুতেই টেনে আনতে পারল না। যেখানে ছিল সেখানেই লাঠিটা দাঁড়িয়ে রইল আগের মতো। রঘু এবার ঘাবড়ে গিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে লাঠিটাকে দেখতে লাগলো। আরেকবার সাহস করে লাঠিটা আনতে যাবে বলে হাত বাড়াতেই লাঠির বাড়ি এসে পড়ল একেবারে মাথায়। একবার নয়, বেশ কয়েকবার।
তারপরেই ভেসে এলো একটা খ্যানখ্যানে গলা। আমাকে মেরে শান্তি হয়নি, আমার ছেলেগুলোকেও মেরেছিস। আর তো চুপ করে বসে থাকলে চলে না। রঘু ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো। না, এ তো তারই নেশা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মাথার যন্ত্রণা বলে দিচ্ছে কল্পনা নয়, লাঠির বাড়িটা সত্যিই তার মাথায় পড়েছিল। আর ওই কথাগুলো, হ্যাঁ ওই কথাগুলো সে তো শুনেছে, কিন্তু কাউকে যে সে দেখতে পাচ্ছে না। কথায় বলে মাথায় আঘাত পাওয়া ভালো, স্মৃতি ফিরে আসে। রঘুও যেন বেশ ভালো করে বুঝতে পারল এ নির্ঘাত ওই ভবেশ মাস্টারের ছেলেপুলেগুলোর কাজ। সেদিন দুটোকে সে পিটিয়ে আধমোড়া করেছে, তাই বাকিগুলো বোধহয় অন্ধকার রাতে ভূত সেজে তাকে ভিড়মি খাওয়াতে চায়। সামনে বলছি, ভালো হবে না। রঘু মাথায় পেছনে লেগেছিস তুই? হ্যাঁ, আমি কিন্তু বড় বাবুর খাস হাবিলদার, একেবারে জেলে পুরো দেওয়া কিন্তু বলাচ্ছি। সামনে এবার যেন আস্তে আস্তে লাঠির পাশে একটা অদৃশ্য ছায়ামূর্তি ফুটে উঠল। রঘু মাহাতো চোখ বড় বড় করে দেখল ভবেশ মাস্টারকে। সেই রক্তাক্ত ভবেশ মাস্টার, যাকে সে ফেলে রেখে গিয়েছিল স্কুল বাড়ির সামনে। রঘু মাহাতোর মুখটা হাঁ হলো, কিন্তু কোনো কথা বেরোলো না সেই মুখ দিয়ে। ভবেশ মাস্টার একবার রঘুর ফুলে নীল হয়ে যাওয়া কপালটা দেখে বলল, আরে মাথাটার তো দেখি খুব খারাপ অবস্থা। আসলে আমার কোনো দোষ নেই, আমার হাত তো জানিস কত নরম। তোর এই লাঠিটা আসলে বড় শক্ত। রঘু ছুটে পালাতে গেল, কিন্তু কে যেন আবার তাকে ঘেঁটি ধরে পেছনে টেনে নিয়ে এলো। কোথায় পালাচ্ছিস? আমার কথার কোনো উত্তর দিলি না তোরে? আমার ছেলেগুলোকে কেন মারলি? ওরা নিজেরা পড়াশোনা করছিল বলে? তোদের আইনের খাতায় বুঝি লেখা আছে পড়াশোনা করা অন্যায়? রঘু হাত নেড়ে না বলতে গিয়েছিল, গলা দিয়ে তার কথা বেরোচ্ছে না, গলার স্বর আটকে গেছে। তাই দুটো হাত নাড়িয়ে না বলার চেষ্টা করেছিল, কিন্তু ভবেশ মাস্টার তার হাত দুটো ধরে ফেলল। এই হাত দিয়েই তুই আমার ছেলেদের মেরেছিস, তাই না? হঠাৎ হাত দুটো মুচড়ে ধরল ভবেশ মাস্টার। মটমট করে হাড় ভাঙার শব্দ শোনা গেল। ব্যথায় যন্ত্রণায় কাতরে উঠলেও মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না রঘুর। ঠোঁট বেঁকে যাচ্ছে, চোখ দুটো ঠিকরে যেন বেরিয়ে আসতে চাইছে। একের পর এক লাঠির বাড়ি পড়তে লাগলো রঘু মাহাতোর পিঠে। এই যে আমি একটু বেরুলুম, ড্যামেজ আসছি, জল আনতি। ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবারে, ওরে মারে।
সকালবেলা সকলে দেখল লাল শুকনো মাটির ওপরে রক্তের দাগ। সেই রক্তের দাগ সোজা চলে গেছে ভবেশ মাস্টারের স্কুল বাড়ির দিকে, আর সেখানে পড়ে আছে রঘু মাহাতো। হাত পা কে যেন মুচড়ে ভেঙে দিয়েছে, ঠোঁটের দুপাশ দিয়ে রক্ত গড়াচ্ছে, সারা শরীরে কালছিটে। মনে হচ্ছে কে যেন লাঠি দিয়ে মেরেছে। গগনবাবু এলেন, থানার বড়বাবু এলেন। রঘুর এমন অবস্থা দেখে বড়বাবু কি যে করবেন কিছু ভেবে পেলেন না। কে করলো এমনটা? কার এত সাহস? সবাইকে বেঁধে চাপকাবো বলছি। বল কে করেছে, বল কে করেছে, না বললে সব কটাকে এখানে শুইয়ে দেবো। কে আর কি বলবে, সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছে। আগে সাধারণ মানুষকে বিনা অপরাধে মার খেয়ে রাস্তার ধারে মরে বা আধমরা হয়ে পড়ে থাকতে দেখা গেছে। এই তো কয়েকদিন আগে ভবেশ মাস্টারের লাশটা তো ঠিক এইভাবেই এখানে পড়েছিল। কিন্তু আজ এই প্রথম যারা এতদিন মেরে এসেছে তাদেরই একজনকে এমন ভয়ঙ্কর অবস্থায় পাওয়া গেল। গগন হালদার এগিয়ে এসে বড়বাবুর কাঁধে হাত রাখলে। এই যে কি তখন থেকে বাচ্চাদের মতো কে করলো বলে কেঁদে মরছ? তুমি জিজ্ঞেস করলেই ওরা তোমাকে বলে দেবে নাকি? হ্যাঁ, আরে খোঁজ নাও ভালো করে। তোমাদের ওই রঘু কনস্টেবল নাকি এই ভবেশ মাস্টারের ছাত্রছাত্রীগুলোকে খুব মেরেছিল, পিটিয়েছিল। একটা তো শুনেছি খুব খারাপ অবস্থা, বাঁচবে কিনা সন্দেহ। তা যাই হোক, হয় ওরা নয়তো ওদের বাড়ির লোকেই, ওরাই মেরেছে রঘুকে। এতে আবার এত জিজ্ঞেস করার কি আছে শুনি? ঠিক ঠিক। বড়বাবু একবার আশেপাশে জমে থাকা ছোটোখাটো ভিড়টার দিকে চোখ বুলিয়ে নিলে। ছোট্ট জায়গা, এখানে সকলেই সকলকে চেনে, কিন্তু বড়বাবু ওই 7 জন ছাত্রছাত্রীর একজনকেও দেখল না। এই ভিড়ের মধ্যে তাদের বাড়িরও কেউ নেই। তার মানেটা খুব পরিষ্কার। 7 জনের বাড়ি খুব কাছাকাছি। বাড়ি আর কি, 4টে খুঁটি পুঁতে মাথায় খড়ের ছাউনি। মুরগুমার ড্যামের নির্জন পারে উঁচু রাস্তার উপর বড়বাবু আর গগন হালদার এবং আরও বেশ কয়েকজন চেলা চামুন্ডা জড়ো হলো রাতের বেলায়। রঘুকে যারা এমনভাবে মেরে রেখে গেছে তাদের কি আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? বড়বাবু তার হাবিলদারদের বললে, যা 7টা বাড়িতে আগুন ধরিয়ে দে, একসাথে সব পুড়ে যাক। এখন সবাই ঘুমিয়ে আছে, কেউ কিচ্ছু টের পাবে না। কিছু বোঝার আগেই পুড়ে ঝামা হয়ে যাবে। যা। গগনবাবুও তার দলের কিছু লোক এনেছিলে। আহা, বিপদে আপদে বড়বাবু তার কত খেয়াল রাখে। এই দুর্দিনে তার পাশে না দাঁড়ালে চলে নাকি? গগনবাবু তার লোকেদের ধমক দিয়ে বললে, আরে হতচ্ছাড়া মুখ পড়াগুলো, শুনলি না বড়বাবু কি বললে? যা দেখি গিয়ে কনস্টেবল আর হাবিলদার বাবুদের একটু হাতে হাতে হেল্প করে দে। এতগুলো বাড়িতে আগুন ধরাতে হবে কিন্তু। আগে ওই কমল মানে ওই বিমল মাঝির ছেলেটার বাড়ি থেকে শুরু কর। আমরা এখানেই আছি, উঠলে দেখতে পাবো আর ফোনে ফোনে জানাতে থাকবি। ওকে বস। আর শোন, আগুন লাগার পর ঘর থেকে কেউ যদি বেরিয়েও আসার চেষ্টা করে, বাঁশ দিয়ে পিটিয়ে ঘরে ঢুকিয়ে দিবি, যেন প্রাণের ভয় আগুনে পুড়ে মরে। একদম বস। এ যেন এক আনন্দ উৎসব। গ্রামেগঞ্জে এরকম উৎসব মাঝে মাঝেই হয় এমন বড়বাবুদের কল্যাণে।
ঢাল ঢাল, চুপচাপ কোনো আওয়াজ করবি না। কিন্তু একটা যে বড় অদ্ভুত ব্যাপার ঘটল। কামালদের বাড়ির খড়ের গাদায় আগুন ছোঁয়ানো মাত্র তো দাউ দাউ করে জ্বলে ওঠার কথা, কিন্তু একটা বাড়িতেও যে আগুন ধরল না। হাবিলদা আর গুন্ডার দল ওর মুখের দিকে চাইল। এই কিরকম অবাক করা কাণ্ড! আরো কয়েকবার জ্বলন্ত মশাল ওরা ঠেকালো, কিন্তু সেই আগের মতোই অবস্থা। কিছুতেই আগুন ধরছে না খড়ের চালে। ওদিক থেকে ফোন করে বড়বাবু এবং গগন হালদার তাড়া দিতে শুরু করেছে। বলি, হচ্ছেটা কি? একটা জায়গাতেও এখন অব্দি ধোঁয়া উঠছে না কেন? এবার তো লোক জেগে যাবে। এদিকে হঠাৎ একটা ঝোড়ো হাওয়া কোত্থেকে এসে সব মশাল নিভিয়ে দিল। হাবিলদারদের এবার কেমন যেন সন্দেহ হলো। আগেও নয়, পরেও নয়, শুধু যেন ওই মশালটাকে নেভানোর জন্যই ঝড়টা উঠেছিল। বড়বাবু এবং গগন হালদার এবার একটা বাড়ির দিকে বাইক নিয়ে এলেন। কি হলোটা কি? মশালে আগুন নিবলো কি করে? একটা কাজও তোরা ঠিক মতো করতে পারিস না। হত ছাড়া। হাবিলদাররা কোনো কথা বলার আগেই কে যেন ঠাস করে দুটো চড় মারল বড়বাবু আর গগন হালদারের গালে। দুজন দুদিকে ছিটকে পড়ল। বড়বাবু নিজেকে সামলে নিয়ে ধর্মড় করে উঠে দাঁড়ালো। চোখের সামনে তারই হাবিলদাররা ছাড়া কেউ তো নেই, তাই চড় মারতে হলে তারাই মেরেছে। কিন্তু মারলটা কে? তোদের এত বড় সাহস, আমার গায়ে হাত তুলেছিস? সব কটার গায়ে মাস্টারের হাওয়া লেগেছে, তাই না? দেশদ্রোহ করার ইচ্ছে হয়েছে? বড়বাবু কি যে বলছেন, কারোর কোনো মাথায় ঢুকছে না। এসব দেশদ্রোহ কাকে বলে, খায় না মাথায় মাখে? বড়বাবুর হাবিলদাররা তা জানে না। গগনবাবুর দলের লোকেরাও এসব কখনো শোনেনি। তারা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল বড়বাবুর দিকে। তিনি আবার হম্বিতম্বি করে এক পা এগোতেই কে যেন তাকে সামনে থেকে ধাক্কা দিল। এবার বড়বাবুর হাবিলদাররা দেখলে সামনে দাঁড়িয়ে আছে একটা অদৃশ্য ছায়ামূর্তি। এতক্ষণ যেন অন্ধকারে মিশেছিল ছায়ামূর্তিটা, এখন একটু একটু করে অবয়বটা ফুটে উঠছে। আস্তে আস্তে সেই ছায়ামূর্তিটা ভবেশ মাস্টারের রূপ নিল। বড়বাবুর হাবিলদার আর গগন হালদারের লোকেরা যে যেদিকে পারল ছুটে পালালো, কিন্তু বড়বাবু আর গগন হালদার ইচ্ছে করলেও পালাতে পারল না। দু চোখ বিস্ফারিত করে তারা দেখলে সামনে দাঁড়িয়ে আছে ভবেশ মাস্টার। ভবেশ মাস্টার দু হাতে অবলীলায় দুজনকে তুলে ধরল। দুজনে তখন হাওয়ায় ভাসছে। বড়বাবু আর গগন হালদার তখন শূন্যে ভাসতে ভাসতে যেন অদৃশ্য কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করছে। ওদের দুটো হাত আর দুটো পা কিছু একটা ধরার জন্য ছটফট করছে। গলা ফাটিয়ে চিৎকার করে কিছু একটা বলতে চাইছে যেন ওরা, কিন্তু কিছুই বলতে পারছে না। তোদের এত বড় সাহস, আমাকে মেরেছিস, আবার আমার ছাত্রদেরও মারতে চাস? তোদেরকে আমি শেষ করে দেব। চিৎকার করতে ইচ্ছে করছে না তোদের? বড্ড জোরে জোরে চেঁচাতে ইচ্ছে করছে? বেশ, যদিও তোরা আমার মুখ বন্ধ করে রেখেছিলি, কিন্তু তোদের আমি চেঁচানোর সুযোগটা দেব। তোরা চেঁচাবি, প্রাণপণে চেঁচাবি, তবে তো গায়ের সব লোকেরা জড়ো হবে। সবাই দেখবে তোরা কেমন তর্পে তর্পে মরিস। সবাই দেখবে তোরা কেমন তর্পে তর্পে মরিস। যেমন করে আমায় মেরেছিস, যেমন করে আমার ছেলেদের মেরেছিস,
ঠিক তেমন করে তোরা মরবি আজ। ওরে বাবা রে, মরে গেলুম রে, মরে গেলুম রে, ওরে বাবা রে, রে মানে মরে গেলুম রে, ওরে বাবা কেউ বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও। ওরে বাবা রে, মরে গেলুম রে, মরে গেলুম রে, ওরে বাবা রে, রে মানে মরে গেলুম রে, কে আছে বাঁচাও। সেদিন ভোরের মোরগ ডাকার আগে মুরগুমার মানুষ শুনল বড়বাবু আর গগন হালদারের চিৎকার। এমন প্রাণঘাতী চিৎকার শুনে কি আর ঘরে বসে থাকা যায়? মুরগুমার মানুষ যে যেখানে ছিল ছুটে এলো কমলদের বাড়ির কাছে। বাড়ির পিছনে যে শাল গাছ দুটোই বেঁধে সুজন আর কমলকে মেরেছিল রঘু মাহাতো, সেই শাল গাছেই আজ বাঁধা হয়েছে থানার বড়বাবু আর গগন হালদারকে। একের পর এক লাঠির বাড়ি পড়ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। বড়বাবু প্রাণপণে চেঁচিয়ে সকলের কাছে সাহায্য চাইছে, কিন্তু এমন ভুতুড়ে কাণ্ড দেখে সামনে যাবে কারোর সাহস আছে নাকি? আস্তে আস্তে ওদের চিৎকার থেমে গেল। দুটো শরীর যেন নেতিয়ে গেছে। শুধু হাওয়ায় ভেসে এলো কয়েকটা কথা। এমা মরে গেল নাকি? লাঠিটা বড্ড মোটা, নইলে আমার হাতে আর এমন কিছু। বংশ পরম্পরায় রাজনীতি নয়, বংশ পরম্পরায় বিবেক ও নৈতিক বোধ ধরে রাখা উচিত। যেদিন আমাদের রাজ্যে প্রত্যেকটি বাবা তার ছেলেকে বা মেয়েকে বলবে, আমার মতো না ভেবে একটু নিজের মতো ভেবে দেখ, সেই দিনই আমাদের এই সমাজ পাল্টাবে। আজ আপনারা শুনলেন দেবশ্রী ভট্টাচার্যের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, পুরুলিয়ার স্কুল মাস্টার। আজ আমরা আমাদের গাবতলার আড্ডা সেশনটাকে ফিরিয়ে নিয়ে আসছি। মাঝখানে এমন কিছু জিনিস হয়ে গেছিল যার জন্য আমরা এই সেশনটা করার মেন্টাল স্টেটে ছিলাম না। আমি আর প্রত্যয় কোনোদিনই প্রফেশনালিজমকে কম্প্রোমাইজ করিনি নিজেদের পার্সোনাল ফিলিংস বা কন্ডিশন দিয়ে। আমরা কখনো পোস্ট করিনি যে আমাদের জ্বর হয়েছে, আমাদের এই হয়েছে ওই হয়েছে, আমরা করতে পারছি না। বাট এমন একটা জিনিস, এমন কিছু জিনিস মানুষের জীবনে হয়ে যায় যেগুলো মানুষকে গোড়া থেকে নাড়িয়ে দিয়ে যায়। তা এই কদিন সত্যিই আমাদের সময় লেগেছে, এই কদিন আমরা সত্যি আড্ডা দেওয়ার মুডে ছিলাম না। আজ অনেক দিন পর ফিরে এলাম আপনাদের এই গাবতলার সেশনটা নিয়ে। তাহলে একটু শুরু করি আজকের আড্ডা, দেখি কে কী বলছে। ফিনিক্স X1W বলছে, মজা তো নতুন সাবস্ক্রাইবারদের, যত ইচ্ছে গল্প শুনতে পারবে। আমাদের মতো পুরনো শ্রোতাদেরকে কত দিন ধরে অপেক্ষা করতে হয় নতুন কিছুর জন্য। গল্প কিন্তু রেগুলার আসছেই, আপনারা কন্টিনিউয়াসলি শুনবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর নতুন যারা আসছেন, প্লিজ এই চ্যানেলটা যারা অলরেডি আছেন তারা করেছেন, তাদেরকে অনেকবার বলেছি, তারা নিশ্চয়ই করেছেন, সবার সাথে শেয়ার করেছেন, সেরকম কমেন্টস আমরা পেয়েছি। আপনারাও পারলে আপনাদের প্রিয়জনদের সাথে, আপনাদের বন্ধুবান্ধব যারা অডিও স্টোরি শুনতে খুব ভালোবাসে, আপনার মনে হয় এরকম কন্টেন্ট এনজয় করবে, তাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবেন। লাস্ট গল্পে অনেকে কমেন্ট করেছেন, মানে শ্রীয়ের লেখা বেগমপুরের পুরনো বাড়িটা, এই গল্পে কমেন্ট করেছেন যে এটা বেঙ্গলি ভার্সন অফ দ্য জাজেস হাউস বাই ব্রাম স্টোকার। কথাটা আংশিকভাবে ঠিক, কারণ এই গল্পটা আংশিকভাবে অনুপ্রাণিত ব্রাম স্টোকারের এই বিখ্যাত গল্পের থেকে।
আমরা পরবর্তীতে হয়তো আরও এরকম সুন্দর সুন্দর ক্লাসিক গল্পকে বাংলায়, গ্রাম বাংলার পটভূমিতে তুলে ধরব। যেরকম প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায় ব্রাম স্টোকারের দ্য ড্র্যাকুলা নভেল থেকে তৈরি করেছিলেন বিশালগড়ের দুঃশাসন, অসাধারণ অনবদ্য কাজ। আমরাও চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ক্লাসিক হরর স্টোরিজ, সারা বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প নিয়ে একটা করে গ্রাম বাংলার গল্প তৈরি করা, যাতে আপনারাও একটু স্বাদ পান সারা বিশ্বের আমাদের এই গ্রাম বাংলার প্রজেক্টের মাধ্যমে। দেবস্মিতা দেব বলছে, তোমাদের গল্প বলা শুনলে আমার আরজে হওয়ার ইচ্ছে আরও বেড়ে যায়। কি সুন্দর, খুব ভালো লাগলো এটা পড়ে যে আমাদের কাজ তোমাদের ভবিষ্যৎ গড়ার রাস্তার দিকে তোমাদেরকে আরও এগিয়ে দিচ্ছে। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আমাদের গল্প শুনতে থেকো, শেয়ার করতে থেকো, আর ভালো লাগলে ডেফিনেটলি কমেন্ট করো। আর কোনো প্রশ্ন থাকলেও নিশ্চয়ই আমাদের সাথে কনসাল্ট করতে একবারের জন্য দ্বিধাবোধ করো না। আমাদের ইমেল আইডি হচ্ছে 221bpublic@gmail.com, দ্যাট ইজ 221bpublic@gmail.com। এছাড়াও যারা গল্প পাঠাতে চান এবং পাঠাচ্ছেন তাদের জন্য বলে রাখি, গল্প পাঠানোর জন্য আপনাদেরকে পাঠাতে হবে submit.221b@gmail.com, দ্যাট ইজ submit.221b@gmail.com। আমরা এরকম কোনো সাবমিশনস নিই না যেগুলো প্রায়র অন্য কোনো চ্যানেলে পাঠানো হয়ে থাকে, এবং গল্পের শব্দ সংখ্যা হয় 3 থেকে 3,500 বা 2,500 শব্দ। কোনো অশ্লীলতা আমাদের গল্পের মধ্যে আমরা টলারেট করি না, এবং মূল সাবজেক্ট বা পটভূমি গ্রাম বাংলার হতে হবে। সেটা খুব অবভিয়াস আমাদের চ্যানেলে যারা গল্প পাঠাচ্ছেন তাদের জন্য। যাই পরের কমেন্টটা পড়ি। নবনীল চক্রবর্তী বলছে, আমার লেখা একটা গল্প পাঠাতে চাই, কোথায় পাঠাবো একটু পড়ে দেখবেন, যদি ভালো লাগে এখানে ছাড়বেন। কোথায় পাঠাবো বললে খুব ভালো হয়। আমি জাস্ট একটু আগের কমেন্টটাতেই রিপ্লাইটা করলাম যে গল্প কোথায় পাঠাবেন। আবারও বলে দিচ্ছি, submit.221b@gmail.com, দ্যাট ইজ submit.221b@gmail.com। সব কিছু স্মলে, কোনো ক্যাপিটাল লেটার্স নেই। আর ইমেলের সাবজেক্টে একদম ক্লিয়ারলি লিখে দেবেন সাবমিশন, স্টোরি সাবমিশন। থ্যাংক ইউ। শিল্পা দাস বলছে, বেগমপুর বলতে কি এইখানে কর্ড লাইনের বারুইপাড়া এবং জনাইয়ের মাঝের স্টেশনের নামের উল্লেখ করা হয়েছে? একদমই তাই, বেগমপুর বলতে এখানে ওই স্টেশনটির কথাই উল্লেখ করা হয়েছে। হুগলি জেলার অন্তর্গত বেগমপুর, যেটা তার শাড়ির জন্য মোস্ট প্রবলি খুব ফেমাস, এবং বাজির জন্যও বোধহয় খানিকটা তার পরিচিতি আছে এলাকায়। আমি বেগমপুরে বহুবার গিয়েছি, ওখানে বোধহয় ছোট বড় এরকম দুটো জায়গা আছে, আমার ঠিক মনে পড়ছে না নামগুলো, বহুদিন আগে গেছি। এই গল্পটার প্রেক্ষাপটটাকে সেইখানেই রাখা হয়েছে। A big shout out to the people from Begumpur listening to this story. অঙ্কিতা ঘোষের লেখা ঝড়ের রাতে কাটোয়ায় এই গল্পে সুদেশনা 19 আমাদের মেম্বার কমেন্ট করে বলছে যে এন্ডিংটা ভীষণ স্যাটিসফ্যাকশন দিল। এই গল্পটাতে সত্যি এন্ডিংটা স্যাটিসফাইং, দারুণ একটা জাস্টিস লাস্টে তুলে ধরা হয়েছে গল্পের মধ্যে। এবং লেখিকা অঙ্কিতা ঘোষের একটা স্পেশাল কোয়ালিটি হচ্ছে তার গল্পের প্লট কনস্ট্রাকশন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা অঙ্কিতার লেখা গল্পগুলো ডেফিনেটলি শুনবেন। গল্পগুলোর মধ্যে একটা খুব সুন্দর টুইস্ট থাকে। আচ্ছা, চলে যাচ্ছি পরের কমেন্টে। রাহুল স্পিকিং বলছে, মূলত দক্ষিণ 24 পরগনার বাসিন্দা হলেও আমি বিগত 1.5 বছর ধরে কাটোয়ায় থাকি অধ্যাপনার সূত্রে। আপনাদের চ্যানেলের গল্পগুলোয় কাটোয়ার রেফারেন্স প্রায় থাকে বলে চমৎকার লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপনি চাইলে আপনার কোনো জানা অভিজ্ঞতা ছোট্ট করে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, অথবা আমাদের মেইল করতে পারেন submit.221b@gmail.com। সেখানে খালি মেইলের সাবজেক্টে লিখে দেবেন ডাক বাক্স। ডাক বাক্স সিরিজটা খুব তাড়াতাড়ি আসবে। আমরা আরও কিছু সাবমিশনস পেয়েছি, আমরা একবারে আবার সেগুলো নিয়ে কাজ শুরু করব। বুদ্ধদেব এক্স বলছে, আমার বাড়ি কাটোয়াতে, তবে আমি বর্তমানে নিউ দিল্লিতে বসে এই গল্পটা শুনছি। দীর্ঘ 5 বছর হয়ে গেলেও কর্মসূত্রে দিল্লিতে আছি। আপনাদের এই চ্যানেলে গল্পটা শুনে যেন নিজের জন্মস্থানের জন্য আকুতি মিনতি করছে আমার হতভাগা মন। আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয় গল্পে হয়, বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন ইনসিডেন্ট আমরা তুলে ধরার চেষ্টা করি, সমাজের সাথে রেলেভেন্ট বা আগে যেগুলো হয়ে গেছে, বা মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, সাধারণ মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করি। তবে সব কিছুর মধ্যেই আমাদের মেইন যেই প্রচেষ্টা থাকে সেটা হচ্ছে মানুষের সাথে তার নিজের শিকড়ের সম্বন্ধটা যাতে না ছিঁড়ে যায়, যাতে মানুষ বারবার নিজের শিকড়ের কথাটা না ভুলে যায়। খুব ভালো লাগলো যে আমরা আপনার হোমটাউনের কথা আমাদের গল্পের মাধ্যমে মনে করিয়ে দিতে পারলাম একবার। বাংলার বিভিন্ন জায়গা নিয়ে গল্প হবে, বিভিন্ন জায়গা আমাদের গল্পে
পরবর্তীতেও উঠে আসবে। স্টে টিউন। যারা যারা নিজেদের জায়গা নিয়ে গল্প শুনতে চান তারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। দীপ মাধুরী 78 বলছে, গল্প খুব ভালো, আমার ভূতের গল্প শুনতে ভালো লাগে। সত্যি বলছি, রাত্রে ভূতের গল্প না শুনলে আমার ঘুম আসে না। আমি ডেইলি রাত্রে ভূতের গল্প শুনে ঘুমোই। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো এই কমেন্টটা পড়ে। সবাইকে একটাই রিকোয়েস্ট করব, রাত্রে শোয়ার সময় আপনাদের গল্প শোনার একমাত্র সঙ্গী 221B হ্যারিসন রোড। আমাদের কমিউনিটির লং টাইম সদস্য এবং আমাদের মেম্বার নেহা দাশগুপ্ত 5565 বলছে, গল্পটা সত্যি ভালো ছিল। এটা যদি সেকেন্ড পার্ট আর সিরিজ আসে সত্যি ওয়েট করে থাকবো। লাভ ইট, বেস্ট উইশেস টু ইউ অল। এই কমেন্টটাও পড়েছে অঙ্কিতা ঘোষের লেখা ঝড়ের রাতে কাঠোয়া এই গল্পে। ডেফিনেটলি দিদি, আমরা চেষ্টা করব এটার যদি একটা পরের পার্ট আনা যায় আমরা সেই নিয়ে লেখিকাকে জানাবো। আশা করি আপনি খুব ভালো আছেন, আপনার বাড়িতেও সবাই সুস্থ আছে, ভালো থাকবেন। আমাদের মেম্বার হেক্সা AXR96 একটা সুপার থ্যাঙ্কস দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা আমাদের মেম্বারশিপ নিতে পারছেন না কোনো কারণে, বা আপনারা আমাদের মেম্বার হয়েছেন, তারাও যদি মনে করেন আমাদেরকে ওয়ান টাইম সাপোর্ট করবেন, তাহলে ডেফিনেটলি ভিডিওর নিচে থ্যাঙ্কস বাটন বা চ্যাটের সময় সুপার চ্যাট ইউজ করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। কমেন্টটা পড়ছি। আপনাদের গল্পগুলো শুনতে খুব ভালো লাগে। কোনো কাজ করার সময় শুনতে শুনতে কাজটা করি, আর ঘরে এটাই শুনতে ঠিক লাগে। বৃষ্টি আর ভূতের গল্প, পূর্ব বরিশা থেকে টেক লাভ। থ্যাংক ইউ সো মাচ হেক্সা। যদি কমেন্টে বা ইউজার নেমটা একটু চেঞ্জ করা যায় তাহলে আরও ভালো করে ইন্টারাক্ট করা যেত। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। আপনারাও চাইলে কিন্তু আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে পারেন। আর বলে রাখি, আমাদের মেম্বারশিপ নিলে আপনারা অনেক এক্সক্লুসিভ মেম্বার্স অনলি কন্টেন্ট আমাদের চ্যানেলে শুনতে পারবেন। সেগুলো দেখবেন মেম্বার্স অনলি ভিডিওর আন্ডারে আছে। আরও গল্প অ্যাড হবে অনলি ফর মেম্বার্স। তো ডেফিনেটলি আমাদের মেম্বারশিপের ব্যাপারটা একবার ভেবে দেখবেন। আমাদের কমিউনিটির খুব অ্যাক্টিভ একজন মেম্বার জাবির 10234 বলছে, এই অডিও স্টোরিটা শুনে আমার রীতিমতো ভয় কাঁপতে হয়েছিল। গল্পের নির্মাণ ও বর্ণনা এতটাই নিখুঁত যে প্রত্যেক শব্দ আমার মন ছুঁয়ে গেছিল। সাউন্ড এফেক্ট আর ন্যারেটারের কণ্ঠস্বর একসাথে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যেখানে ভয়ের সাথে সাথে একটা রহস্যময় উত্তেজনাও অনুভব করা যায়। গল্পের প্রতিটা মুহূর্তে উত্তেজনা বজায় রেখে শেষ পর্যন্ত শোনার আগ্রহ কমেনি একদমই। সত্যি দুর্দান্ত একটা কাজ। যারা ভয়ঙ্কর গল্প ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট। আশা করছি আরও এমন অডিও স্টোরি শোনার সুযোগ পাবো। ডেফিনেটলি আমাদের চ্যানেলে আমরা আরও এরকম সুন্দর অডিও স্টোরি নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ জাবির, এত এলাবোরেট করে আমাদেরকে বলার জন্য। দিস ওয়াজ ফ্যান্টাস্টিক। লোকেও যখন তোমার কমেন্টটা পড়বে আশা করি তারা আমাদের চ্যানেলটা ডেফিনেটলি একবার চেক আউট করবে। আমাদের মেম্বার মৌমিতা দাশগুপ্তা 86 আমাদের মেম্বার বলছেন, ঝিঝি পোকার আওয়াজটা এত কনসিস্টেন্ট, আমার দারুণ লাগে। তোমরা অসাধারণ কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করেছো। হ্যাটস অফ। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। থ্যাংক ইউ ফর বিকামিং আওয়ার মেম্বার। থ্যাংক ইউ ফর সাপোর্টিং দিস চ্যানেল। স্টে টিউনড, আরও ভালো ভালো গল্প আসছে। ওয়ান্ডারার কমিউনিটি দিব্যজ্যোতি, অনেক দিন পর দেখা হচ্ছে কমেন্টসের মাধ্যমে। ওয়ান্ডারার কমিউনিটি আমাদের অনেক দিনের মেম্বার এবং আমাদের খুব অ্যাক্টিভ একজন মেম্বার আমাদের চ্যানেলে। বলছে ডাকবাক্সের ইনসিডেন্টগুলো আর আসছে না দেখছি। ডাকবাক্সের ইনসিডেন্টগুলো আমরা আবার কালেক্ট করছি, খুব তাড়াতাড়ি আবার পর আসবে ডাকবাক্সের ইনসিডেন্টস। থ্যাংক ইউ সো মাচ। আশা করি খুব ভালো আছো। অনেক দিন পর তোমার কমেন্টটা পড়লাম, ফ্যান্টাস্টিক লাগলো। ইনভিজিবল মানে তোমার নাম কি অদৃশ্যানু? যাই হোক, হতেই পারে। বলছি আবার কি সাবস্ক্রাইবার স্পেশাল গল্প করা হবে? আমার খুব ইচ্ছে ছিল কিন্তু মিস করে ফেলেছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি সাবস্ক্রাইবার স্পেশাল গল্প করা হবে। তোমরা যদি গল্প পাঠাতে চাও কাইন্ডলি তোমাদের গল্পটাকে পাঠিয়ে দাও submit.221b@gmail.com-এ। দ্যাট ইজ submit.221b@gmail.com। সব কিছু স্মল লেটার্সে। আর ইমেলের হেডিংয়ে মানে ইমেলের সাবজেক্টে তোমরা ডেফিনেটলি লিখে দেবে তোমরা কিসের জন্য গল্প পাঠাচ্ছ। সেটা এমনি স্টোরি সাবমিশন, না ডাক বাক্স, না কমেন্টস, না নিজের এক্সপিরিয়েন্স। সেটা ছোট্ট করে লিখে দেবে, তাহলে আমাদের খুব সুবিধা হয়। কারণ অনেক রকম সাবমিশনস পরে এক জায়গায় ফিল্টার আউট করতে আমাদের খুব সুবিধা হয়। আর গল্পের ওয়ার্ড লেন্থ হচ্ছে 2500 থেকে 3500 শব্দ। প্রেক্ষাপট গ্রাম বাংলা ডেফিনেটলি আমাদের চ্যানেলে। আর আমরা গল্পের মধ্যে কোনো রকম ম্যাচিওর কন্টেন্ট প্রমোট করি না। তাহলে আজকের মতো এখানেই আড্ডাটাকে র্যাপ আপ করছি। খুব তাড়াতাড়ি পরের গল্পটা আসবে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।